আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জাকাতের মাসাইল। কোন কোন অর্থ বা সম্পদ কি পরিমাণ থাকলে জাকাত ফরজ হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই যে বিষয়টি বলবো তা হলো, যদি কারো নিকট শুধু স্বর্ণ থাকে, রূপা, টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে, তাহলে 7.5 ভরি পরিমাণ স্বর্ণ যদি তার কাছে থাকে তবে তার উপরে জাকাত ফরজ হবে। যদি কারো নিকট শুধু রূপা থাকে, স্বর্ণ, টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে, তাহলে 52.5 ভরি রূপা থাকলে বছরান্তে তার উপরে জাকাত ফরজ হবে। যদি কারো নিকট কিছু স্বর্ণ এবং তার সাথে কিছু রূপা বা কিছু টাকা পয়সা বা কিছু ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে সেক্ষেত্রে স্বর্ণ 7.5 ভরি বা রূপা 52.5 ভরি দেখা হবে না, বরং স্বর্ণ এবং রূপা এবং টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্য যা কিছু আছে সবটা মিলে যদি 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার কোনো একটার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলে বছরান্তে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। এখানে লক্ষণীয় বিষয় যেটা হলো, তো ফোকাহায়ে কেরাম এ ব্যাপারে সিদ্ধান্ত এটা দিয়েছেন যে এই স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য এগুলো সব রূপার নিসাবের সাথে গণ্য করা হবে। অর্থাৎ এই সবগুলোর মূল্য যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়ে যায়, তবে ওই ব্যক্তির উপর অবশ্যই বছরান্তে জাকাত ফরজ হয়ে যাবে। যদি কারো নিকট শুধু টাকা পয়সা থাকে, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য কিছু না থাকে, তাহলে 7.5 ভরি বা 52.5 ভরি রূপার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ টাকা পয়সা থাকলে বছরান্তে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। তবে এক্ষেত্রে ফোকাহায়ে কেরামের সিদ্ধান্ত হলো এটা যে এই টাকা পয়সার পরিমাণটা রূপার মূল্যের সাথে গণ্য করা হবে। অর্থাৎ 52.5 ভরি রূপার সমমূল্যের টাকা যদি তার কাছে থাকে তবে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। কারো নিকট স্বর্ণ, রূপা ও টাকা পয়সা কিছুই নেই, শুধু ব্যবসায়িক পণ্য রয়েছে, তাহলে উপরোক্ত পরিমাণ স্বর্ণ বা রূপার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ থাকলে বছরান্তে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। কারো নিকট স্বর্ণ, রূপা নেই, শুধু টাকা পয়সা ব্যবসায়িক পণ্য রয়েছে, তাহলে টাকা পয়সা ব্যবসায়িক পণ্যের মূল্য মিলিয়ে যদি উক্ত পরিমাণ স্বর্ণ বা রূপার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ হয়, তাহলে বছরান্তে তার উপরে জাকাত ফরজ হবে। এখন জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ কি, এ বিষয়ে ফোকাহায়ে কেরামের সিদ্ধান্ত, ইসলামী শরীয়তের বিধান অনুসারে একজন আকেল অর্থাৎ বুদ্ধিসম্পন্ন বালেগ নিসাব পরিমাণ মালের মালিক মুসলমানের উপর বছরে একবার জাকাত আদায় করা ফরজ। যে পরিমাণ অর্থের উপর জাকাত ফরজ হয় তাকে বলে নিসাব, আর এই পরিমাণ অর্থের মালিককে বলা হয় সাহেবে নেসাব। গরিব, পাগল ও নাবালিকের সম্পত্তিতে জাকাত ফরজ হয় না। নিসাব পরিমাণ অর্থের উপর পূর্ণ 1 বৎসর অতিবাহিত হলে জাকাত ফরজ হয়। 1 বছর অতিবাহিত হওয়ার পূর্বে জাকাত ফরজ হয় না। জাকাতের ক্ষেত্রে ইংরেজি বা বাংলা নয়, বরং চন্দ্র বৎসরের হিসাব করতে হবে। অর্থ সম্পদের প্রত্যেকটা অংশের উপর পূর্ণ 1 বৎসর অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং শুধু নেসাব পরিমাণের উপর বৎসর অতিবাহিত হওয়া শর্ত। কাজেই বৎসরের শুরুতে যে পরিমাণ ছিল নেসাবের চেয়ে কম না হওয়া চাই। বৎসরের শেষে যদি তার চেয়ে পরিমাণ বেশি দেখা দেয়, তাহলে ওই বেশি পরিমাণের উপরও জাকাত ফরজ হবে। এখানে দেখা গেল ওই বেশি পরিমাণ যেটা বৎসরের মাঝে যোগ হয়েছে তার উপর পূর্ণ 1 বছর অতিবাহিত না হওয়া সত্ত্বেও তার উপর জাকাত আসছে। অর্থাৎ বছরের শুরু এবং শেষে যদি নিসাব পরিমাণ সম্পদ তার কাছে থাকে বা টাকা পয়সা থাকে, তবে বছরের মাঝখানে যদি নিসাব নাও থাকে তবে এটাকে গণ্য করা হবে না, বরং বছরের শুরু এবং শেষ দেখা হবে। যদি কেউ বছরের শুরুতে মালিকে নিসাব হয়, অর্থাৎ নিসাব পরিমাণ মালের মালিক হয়, এবং বছরের শেষেও নিসাব পরিমাণ মালের মালিক হয়, মাঝখানে কিছু কম হয়ে যায়, নিসাবের ন্যূনতম পরিমাণের চেয়ে কমে গেলেও বছরের শেষে
তার নিকট যে পরিমাণ থাকবে তার উপর জাকাত ফরজ হবে। তবে মাঝখানে যদি এমন হয়ে যায় যে মোটেই অর্থ সম্পদ না থাকে, তাহলে পূর্বের হিসাব বাদ হয়ে যাবে। পুনরায় যখন নিসাবের মালিক হবে তখন থেকে নতুন হিসাব ধরা হবে এবং তখন থেকেই বৎসরের শুরু ধরা হবে। যেসব অর্থ বা সম্পদের জাকাত আসে না: ব্যবসায়িক পণ্য ছাড়া ঘরে যে সকল আসবাবপত্র, কাপড় চোপড়, থালা বাসন, হাঁড়ি পাতিল, ফ্রিজ, আলমারি, শোকেস, পড়ার বই ইত্যাদি থাকে, তার উপরে জাকাত আসে না। থাকা বা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে যে ঘর বাড়ি নির্মাণ করা হয় বা ক্রয় করা হয়, কিংবা অনুরূপ উদ্দেশ্যে যে জমি ক্রয় করা হয়, সে ঘর বাড়ি ও জমির মূল্যের উপর জাকাত আসে না। তবে ব্যবসা বা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত বাড়ি ও জমির মূল্যের উপর জাকাত আসে। কারো কারখানা থাকলে এবং উক্ত কারখানায় কোনো উৎপাদন হলে সে উৎপাদনের কাজে যে মেশিন, যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যবহৃত হয়, মিল ফ্যাক্টরিতে যে গাড়ি ও যানবাহন ব্যবহৃত হয়, তার মূল্যের উপর জাকাত আসে না, বরং জাকাত আসে উৎপাদিত মালামাল ও ক্রয়কৃত কাঁচামালের উপর। রিক্সা, বেবি, ট্যাক্সি, বাস, ট্রাক, লঞ্চ, স্টিমার ইত্যাদি যা ভাড়ায় খাটানো হয় অথবা যা দিয়ে উপার্জন করা হয়, তার মূল্যের উপর জাকাত আসে না। অবশ্যই এসব যানবাহনই যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে, তাহলে তার মূল্যের উপর জাকাত আসবে। পেশাজীবীরা তাদের পেশার কাজ চালানোর জন্য যে সকল যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যবহার করে থাকে, তার মূল্যের উপর জাকাত আসে না, যেমন কৃষকের ট্রাক্টর, ইলেকট্রিশিয়ানদের ড্রিল মেশিন ইত্যাদি। যদি কারো নিকট ব্যবহারের উদ্দেশ্যে হীরা, মণিমুক্তা, ডায়মন্ড ইত্যাদির অলংকার থাকে, তাহলে তার মূল্যের উপর জাকাত আসে না। তবে এরূপ নিয়তে রাখা হলে যে এটা একটা সঞ্চয়, প্রয়োজনের মুহূর্তে বিক্রি করে নগদ অর্থ অর্জন করা যাবে, এরূপ হলে তাতে জাকাত ওয়াজিব হবে। প্রভিডেন্ট ফান্ডের অর্থ অর্থাৎ জিপিএফ ফান্ডের অর্থ হাতে পাওয়ার পূর্বে তার উপর জাকাত আসে না। তবে যে টাকাটা কর্তৃপক্ষ বাধ্যতামূলক নয়, বরং চাকরিজীবী স্বেচ্ছায় কর্তন করায়, তার উপর জাকাত আসবে। এটা হলো সরকারি চাকরির প্রভিডেন্ট ফান্ডের মাসআলা। আর প্রাইভেট কোম্পানির প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে পাওয়ার পূর্বেও জাকাত দিতে হবে। এমনিভাবে সরকারি চাকরির ক্ষেত্রেও চাকরিজীবী যদি প্রভিডেন্ট ফান্ডের টাকায় কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে অংশ নেয়, তাহলেও তার জাকাত দিতে হবে। নাবালেক ও পাগলের অর্থ সম্পত্তিতে জাকাত আসে না। জাকাত হিসাব করার তরিকা ও মাসাইল: যে অর্থ সম্পদে জাকাত আসে, সে অর্থ বা সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করা ফরজ। মূল্যের আকারে নগদ টাকা দ্বারা বা তার দ্বারা কোনো আসবাবপত্র ক্রয় করে তার দ্বারাও জাকাত দেওয়া যায়। জাকাতের ক্ষেত্রে চন্দ্রমাসের হিসাবে বৎসর ধরা হবে। যখনই কেউ নিসাব পরিমাণ অর্থ বা সম্পদের মালিক হবে, তখন থেকেই তার জাকাতের বৎসর শুরু ধরতে হবে। সোনা রূপার মধ্যে যদি ব্রোঞ্জ, রাং, দস্তা, তামা ইত্যাদি কোনো কিছুর মিশ্রণ থাকে আর সে মিশ্রণ সোনা রূপার চেয়ে কম হয়, তাহলে পুরোটাকেই সোনা রূপা ধরে জাকাতের হিসাব করা হবে। মিশ্রিত দ্রব্যের কোনো ধর্তব্য হবে না। আর যদি মিশ্রিত দ্রব্য সোনা রূপার চেয়ে অধিক হয়, তাহলে সেটাকে আর সোনা রূপা ধরা হবে না, বরং ওই মিশ্রিত দ্রব্যই ধরা হবে। জাকাত হিসাব করার সময় অর্থাৎ ওয়াজিব হওয়ার সময় সোনা, রূপা, ব্যবসায়িক পণ্য ইত্যাদির মূল্য ধরতে হবে তখনকার ওয়াজিব হওয়ার সময়কার বাজার দর হিসেবে, এবং সোনা, রূপা ইত্যাদি যে স্থানে রয়েছে সে স্থানের দাম ধরতে হবে। শেয়ারের মূল্য ধরার ক্ষেত্রে মাসআলা হলো, যারা কোম্পানির লভ্যাংশ ডিভিডেন্ড অর্জন করার উদ্দেশ্যে নয়, বরং শেয়ার ক্রয় করেছেন, শেয়ার কেনা বেচা করে লাভবান হওয়া এর উদ্দেশ্যে, তারা শেয়ার বাজারের দর ধরে জাকাত হিসাব করবেন। আর শেয়ার ক্রয় করার সময় যদি মূল উদ্দেশ্য থাকে কোম্পানি থেকে লভ্যাংশ অর্জন করা এবং সাথে সাথে এই উদ্দেশ্যও থাকে যে শেয়ারের ভালো দর বাড়লে বিক্রি করে দিব, তাহলে জাকাত হিসাব করার সময় শেয়ারের বাজার দরের যে অংশ জাকাতযোগ্য অর্থ সম্পদের বিপরীতে আছে তার উপর জাকাত আসবে, অবশিষ্ট অংশের উপর জাকাত আসবে না।
উদাহরণস্বরূপ শেয়ারের মার্কেট ভ্যালু বাজার দর 100 টাকা, তার মধ্যে 60 ভাগ কোম্পানির বিল্ডিং, মেশিনারিজ ইত্যাদির বিপরীতে আর 40 ভাগ কোম্পানির নগদ অর্থ, কাঁচামাল ও তৈরি মালের বিপরীতে, তাহলে জাকাতের হিসাব করার সময় শেয়ারের বাজার দর অর্থাৎ 100 টাকার 60 ভাগ বাদ যাবে। যেমন সেটা এমন অর্থ বা সম্পদের বিপরীতে যার উপর জাকাত আসে না, অবশিষ্ট 40 ভাগের উপর জাকাত আসবে। জাকাত দাতার যে পরিমাণ ঋণ আছে সে পরিমাণ অর্থ বাদ দিয়ে বাকিটার জাকাত হিসাব করবে। ঋণ পরিমাণ অর্থ বাদ দিয়ে যদি জাকাতের নেশাব পূর্ণ না হয় তাহলে জাকাত ফরজ হবে না। তবে হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেছেন, যে লোন নিয়ে বাড়ি করা হয় বা যে লোন নিয়ে মিল ফ্যাক্টরি তৈরি করা হয় বা মিল ফ্যাক্টরির মেশিনারিজ ক্রয় করা হয়, এমনইভাবে যেসব লোন নিয়ে এমন কাজে নিয়োগ করা হয় যার মূল্যের উপর জাকাত আসে না, যেমন বাড়ি, ফ্যাক্টরি বা ফ্যাক্টরি মেশিনারিজের মূল্যের উপর জাকাত আসে না, এসব লোন জাকাতের জন্য বাধা নয়, অর্থাৎ এসব লোনের পরিমাণ অর্থ জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, যে লোন নিয়ে এমন কাজে নিয়োগ করা হয় যার মূল্যের উপর জাকাত আসে, যেমন লোন নিয়ে ফ্যাক্টরির কাঁচামাল ক্রয় করলো, এখানে কাঁচামালের মূল্যের উপর জাকাত আসে, এরূপ ক্ষেত্রে এ লোন পরিমাণ অর্থ জাকাতের হিসাব থেকে বাদ যাবে। মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এই মাসআলাটিকে শক্তিশালী যুক্তি দ্বারা প্রমাণিত করেছেন। অতএব তার মতটি গ্রহণ করার মধ্যেই সতর্কতা রয়েছে। কারো নিকট জাকাত দাতার টাকা পাওনা থাকলে সে পাওনা টাকার জাকাত দিতে হবে। পাওনা 3 প্রকার, যথা 1, কাউকে নগদ টাকা ঋণ দিয়েছে কিংবা ব্যবসায়ের পণ্য বিক্রি করেছে এবং তার মূল্য বাকি রয়েছে। এরূপ পাওনা টাকা কয়েক বছর পর উসুল হলে যদি পাওনা টাকা এত পরিমাণ হয় যাতে জাকাত ফরজ হয়, তাহলে অতীত বৎসর সমূহের জাকাত দিতে হবে। যদি একত্রে উসুল না হয়, ভেঙ্গে ভেঙ্গে উসুল হয়, তাহলে 11 তোলা রূপার মূল্য পরিমাণ হলে জাকাত দিতে হবে। এর চেয়ে কম পরিমাণ উসুল হলে তার জাকাত ওয়াজিব হবে না। তবে অল্প অল্প করে সেই পরিমাণে পৌঁছে গেলে তখন ওয়াজিব হবে। আর যখনই ওয়াজিব হবে তখন অতীত সকল বৎসরের জাকাত দিতে হবে। আর যদি এইরূপ পাওনা টাকা নিসাবের চেয়ে কম হয় তাহলে তাতে জাকাত ওয়াজিব হবে না। 2, নগদ টাকা ঋণ দেওয়ার কারণে বা ব্যবসায়ের পণ্য বাকিতে বিক্রি করার কারণে পাওনা নয়, বরং ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড় চোপড়, চাষাবাদের গরু ইত্যাদি বিক্রয় করেছে এবং তার মূল্য পাওনা রয়েছে। এরূপ পাওনা যদি নিসাব পরিমাণ হয় এবং কয়েক বছর পর উসুল হয় তাহলে ওই কয়েক বছরের জাকাত দিতে হবে। আর যদি ভেঙ্গে ভেঙ্গে উসুল হয় তাহলে যতক্ষণ পর্যন্ত 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ না হবে ততক্ষণ পর্যন্ত জাকাত ওয়াজিব হবে না। যখন উক্ত পরিমাণ উসুল হবে তখন বিগত বৎসর সমূহের জাকাত দিতে হবে। 3, দেনমোহরের টাকা, পুরস্কারের টাকা, খোলা তালাকের টাকা, বেতনের টাকা ইত্যাদি পাওনা থাকলে এরূপ পাওনা উসুল হওয়ার পূর্বে জাকাত ওয়াজিব হয় না। উসুল হওয়ার পর 1 বছর মজুদ থাকলে তখন থেকে তার জাকাত হিসাব শুরু হবে। পাওনা টাকার জাকাত সম্পর্কে উপরিল্লিখিত বিবরণ শুধু তখনই প্রযোজ্য হবে যখন এই টাকা ব্যতীত তার নিকট জাকাতযোগ্য অন্য কোনো অর্থ সম্পদ থাকে না। আর অন্য কোনো অর্থ সম্পদ থাকলে তার মাসাইল বিস্তারিত রূপে ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। যে ঋণ ফেরত পাওয়ার আশা নেই এইরূপ ঋণের উপর জাকাত ফরজ হয় না, তবে পেলে বিগত সমস্ত বৎসরের জাকাত দিতে হবে। যৌথ কারবারে অর্থ নিয়োজিত থাকলে যৌথভাবে পূর্ণ অর্থের জাকাত হিসাব করা হবে না, বরং প্রত্যেকের অংশের আলাদা আলাদা হিসাব হবে। যেসব স্বর্ণ রূপার অলংকার স্ত্রীর মালিকানায় দিয়ে দেওয়া হয় সেটাকেই স্বামীর সম্পত্তি হিসেবে হিসাব করা হবে না, বরং সেটা স্ত্রীর সম্পত্তি। আর যেসব অলংকার স্ত্রীকে শুধু ব্যবহার করতে দেওয়া হয়, মালিক থাকে স্বামী, সেটা স্বামীর সম্পত্তির মধ্যে ধরে হিসাব করা হবে। আর যেসব অলংকার স্ত্রীকে শুধু ব্যবহার করতে দেওয়া হয়, মালিক থাকে স্বামী, সেটা স্বামীর সম্পত্তির মধ্যে ধরে হিসাব করা হবে।
আর যেগুলোর মালিকানা অস্পষ্ট রয়েছে তা স্পষ্ট করে নেওয়া উচিত। যেসব অলংকার স্ত্রীর নিজস্ব সম্পদ থেকে তৈরি করা, যেগুলো বাপের বাড়ি থেকে অর্জন করে, সেগুলো স্ত্রীর সম্পদ বলে গণ্য হবে। মেয়েকে যে অলংকার দেওয়া হয় সেটার ক্ষেত্রেও মেয়েকে মালিক বানিয়ে দেওয়া হলে সেটার মালিক সে, আর শুধু ব্যবহারের উদ্দেশ্যে দেওয়া হলে মেয়ে তার মালিক নয়। নাবালেগা মেয়েদের বিয়ে শাদী উপলক্ষে তাদের নামে যে অলংকার বানিয়ে রাখা হয়, বা নাবালিগ ছেলে কিংবা মেয়ের বিবাহ শাদীতে ব্যয়ের লক্ষ্যে তাদের নামে ব্যাংকে বা ব্যবসায় যে টাকা লাগানো হয় সেটার মালিক তারা। অতএব সেগুলো পিতা বা মাতার সম্পত্তি বলে গণ্য হবে না এবং পিতামাতার জাকাতের হিসাবে সেগুলো ধরা হবে না। আর বালেক সন্তানের নামে শুধু অলংকার তৈরি করে রাখলে বা টাকা লাগালেই তারা মালিক হয়ে যায় না, তখন যতক্ষণ পর্যন্ত না সেটা সে সন্তানদের দখলে দেওয়া হয়। তাদের দখলে দেওয়া হলে তারা মালিক, অন্যথায় সেটার মালিক পিতামাতা। হিসাবের চেয়ে কিছু বেশি জাকাত দিয়ে দেওয়া উত্তম, যাতে কোনরূপ কম হওয়ার সম্ভাবনা না থাকে। প্রকৃতপক্ষে সেটুকু জাকাত না হলেও তাতে দানের সওয়াব তো হবেই। অগ্রিম কয়েক বছরের জাকাতও যদি কেউ দিতে চায় তবেও সেটা সে দিয়ে দিতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসআলা অনুসারে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।